সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফজলুল হক মহিলা কলেজের যারা একাদশ শ্রেণীতে আছেন তাদের অনলাইন ক্লাস কার্যক্রমে আমি আছি। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কাজল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ফজলুল হক মহিলা কলেজ। ফজলুল হক মহিলা কলেজের অনলাইন ক্লাস আজকে একাদশ শ্রেণীর যে ক্লাসটি হবে সেটা হচ্ছে বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রথম পত্র, অধ্যায় 1। আপনাদের এর আগেও 3-4টা ক্লাস হয়েছে, এটা পঞ্চম ক্লাস সম্ভবত। এই পঞ্চম ক্লাসে আপনাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের যে সকল আলোচ্য বিষয়, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, উৎপাদনশীলতার সুবিধা, 3 নম্বর হচ্ছে উৎপাদনশীলতার অসুবিধা। আপনাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 16, 17 এবং 18-তে আপনারা দেখতে পাবেন এই প্রশ্নগুলো রয়েছে। আপনাদের যে পাঠ্য বই আছে ডক্টর বিপ্লব কুমার মজুমদারের, ওখান থেকে আপনারা দেখতে পারেন 16, 17 এবং 18 পৃষ্ঠা। এই বইটা খালেকুজ্জামান স্যারের বই তো আছে। আমার বিগত ক্লাসে যে স্লাইড শোটা ছিল সেটা হচ্ছে আতাউর রহমান স্যার এবং খালেকুজ্জামান স্যারের সিটি কলেজের একটা দুজন লেখকের বই এবং খুবই ভালো বই। এটা আমি দীর্ঘদিন যাবৎ পড়িয়েছি। এবছর আপনাদের নতুন পাঠ্য করেছে এই বইটি। তো আমি আজকে নতুন পাঠ্য বইয়ের আলোকে আমি পড়াবো, আপনাদের বইয়ের আলোকেই। আমি বলেছি যে আরও ভালো করে পড়তে চাইলে আপনি চাইলে খালেকুজ্জামান স্যারের বইটিও কিনে পড়তে পারেন। আজকের আলোচ্য বিষয় যেগুলো ছিল এটা আবার বলতেছি: উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, উৎপাদনশীলতার সুবিধা, উৎপাদনশীলতার অসুবিধা। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 16, 17, 18। আপনাদের 16 নং পৃষ্ঠায় আছে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়। তো উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই উপায়গুলো এখানে আলোচনা করব। আমি আলোচনা করব। যে কোনো দেশেই সম্পদের পরিমাণ থাকে সীমিত। সম্পদ বলতে বোঝায় সেটা আপনার প্রাকৃতিক সম্পদ হতে পারে, সেটা হচ্ছে আপনার খনিজ সম্পদ, এটা প্রাকৃতিক সম্পদের আওতাভুক্ত। অপ্রাকৃতিক সম্পদ এগুলো সব কিছু সীমিত থাকে। যেমন তেল, গ্যাস, এগুলো এক সময় শেষ হবে। তারপরে যেমন ধরেন অপ্রাকৃতিক সম্পদগুলো যেগুলো আছে, দালান কোঠা, এগুলো কি হবে আপনার একটা সময় কি হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কালভার্ট, রাস্তাঘাট, এগুলো প্রতি বছরই কি করতে হয়, আধুনিকায়ন করতে হয়। তো যাই হোক, এই সীমিত সুযোগগুলো কাজে লাগিয়ে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রতিষ্ঠানসমূহ প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করে। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিষ্ঠানসমূহ সর্বোচ্চ উৎপাদন দক্ষতা কাজে লাগানোর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়াস চালায়। নিচে উৎপাদনশীলতা বৃদ্ধির কতিপয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হলো। অর্থাৎ এই যে এখানে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়গুলো আছে, 1 নাম্বার ব্যবস্থাপনার দক্ষতা আছে। ব্যবস্থাপনার দক্ষতা বলতে বোঝায় ব্যবস্থাপনার দক্ষতা ও মনোভাবের উপর উৎপাদনশীলতা অনেকাংশে নির্ভর করে। কারণ একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা যত দক্ষতার সহিত তাদের প্রতিষ্ঠান পরিচালনা করবে, উৎপাদন ততই বাড়বে। এখন ব্যবস্থাপকরা যদি হেয়ারামি করে, তারা যদি খামখেয়ালি করে, তারা যদি আপনার প্রতিষ্ঠানের খোঁজ খবর না নেয়, প্রতিষ্ঠানের খোঁজ খবর না নিলে আপনার কি হবে, উৎপাদন ঠিক মতো হচ্ছে কি না, শ্রমিক কর্মচারী কয়জন দাঁড়িয়ে আছে, কয়জন বসে আছে, এগুলো খোঁজ খবর যদি না নেয়, তাহলে ব্যবস্থাপনা দক্ষতা হবে না এবং উৎপাদনও বাড়বে না। এই জন্য ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানোর জন্য ব্যবস্থাপকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ব্যবস্থাপকদের বিভিন্ন কৌশল অবলম্বন করা, শ্রমিকদের খোঁজ খবর নেওয়া, এগুলো ঠিক আছে, তারা ঠিকমতো কাজ করছে কি না, দক্ষতার সহিত কাজ করা। এবার হচ্ছে আধুনিক প্রযুক্তি, 2 নাম্বার অপশন। উৎপাদনশীলতা বৃদ্ধির দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আধুনিক প্রযুক্তি। দিন যতই যাচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে, প্রযুক্তিরও পরিবর্তন হচ্ছে। এক সময় আমরা কল্পনা করতাম না যে আমরা এত সুন্দর একটা মোবাইল সেট পাবো, এত সুন্দর ল্যাপটপ পাবো, এত সুন্দর সুন্দর ইলেকট্রনিক গ্যাজেট পাবো, এত সুন্দর সুন্দর ইলেকট্রনিক ডিভাইস পাবো।
এই যে আমাদের একটা দিনের পর দিন একটা আপ টু ডেট গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে দিন দিন কী করছে, ভার্চুয়াল জগতের যুগে আমাদের সব কিছু প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি এই বর্তমানকে যুগকে বলা হয় প্রযুক্তি নির্ভর যুগ। এই জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে উন্নত পণ্য উৎপাদন করা যায় এবং এই কারণে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। হ্যাঁ, 3 নাম্বার আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আধুনিক উৎপাদন করা যায়। 3 নাম্বার অপশান আছে উন্নত কাঁচামালের ব্যবহার। আপনার বলা হয়ে থাকে যত গুড় তত মিষ্টি, এখন গুড় যদি না দেন শরবত হবে। ঠিক তেমনি আপনার প্রতিষ্ঠানে যত ভালো মানের কাঁচামাল ব্যবহার করবেন তত ভালো মানের পণ্য কী হবে, উৎপাদন হবে। এখন যদি কাঁচামালটাই নষ্ট হয়, পচা হয়, হ্যাঁ, তাহলে কী হবে? যেমন ধরেন বিভিন্ন রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টে খাবারের মান নিয়ে একটা চালানো হয়, আপনার মোবাইল কোর্টে অভিযান চালানো হয়। তাদের যদি কাঁচামাল খারাপ থাকে, মুরগির মাংস, মরা মুরগি বিক্রি করে, অনেক সময় বিভিন্ন ভাইরাল হয় ফেসবুকে, কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি করে। হ্যাঁ, এই যে একটা ভিন্ন কাঁচামাল যদি খারাপ হয় তাহলে প্রোডাক্টটা কি খারাপ হবে। এখন একটা জিনিস তৈরি করা হয়, হ্যাঁ, একটা জিনিস তৈরি করতে গেলে যেমন ধরেন আপনার হাতের বইটি আছে, ওই বইয়ের যে কাগজগুলো যদি ভালো মানের হয় প্রিন্টও সুন্দর হবে, বইগুলোও সুন্দর হবে, তাই না? ঠিক প্রতিটা পণ্যের যদি তুলা ভালো হয় সুতা ভালো হবে, সুতা ভালো হলে কাপড় ভালো হবে, কাপড় ভালো হলে কী হবে, ড্রেস ভালো হবে। এই জন্য উন্নত কাঁচামালের ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। এখন যদি কাঁচামাল খারাপ হয় উৎপাদনশীলতা বাড়বে না। এখন কাপড় ধরেন আপনি গার্মেন্টস সেক্টরে কাপড়ের মান খারাপ, সেলাই করতে গেলে ছিঁড়ে যায়, আয়রন করতে গেলে কুঁচকে যায়, তাহলে তো আর উৎপাদন বাড়বে না। তাহলে উৎপাদন বাড়তে হলে আপনাকে অবশ্যই উন্নত কাঁচামালের ব্যবহার করতে হয় বা কোনো প্রতিষ্ঠানকে উন্নত কাঁচামালের ব্যবহার করতে হয়। সঠিক বিন্যাস মানে সাজানো। আপনার একটা প্রতিষ্ঠানে যদি ভিতরে যে কারখানার ভিতরে যে যন্ত্রপাতি স্থাপন, কর্মীদের কাজের স্থান বন্টন, কে কোথায় কাজ করবে, এই যে একটা বিন্যাস যদি না থাকে তাহলে উৎপাদন বাড়বে না। এখন আপনার এলোমেলো যদি মেশিন থাকে, ধরেন আপনার কাপড় কাটার যে মেশিন সেটা হচ্ছে 10 তলায়, সেলাই করার মেশিন 1 তলায়, আবার আয়রন করার মেশিন 5 তলায়, এখন কাপড় ওয়াশ করার জায়গা হচ্ছে 6 তলায়। এই যে একটা উল্টাপাল্টা হজবরল অবস্থা, এগুলো করা যাবে না। একটা প্রতিষ্ঠানে অবশ্যই আপনার সঠিক বিন্যাস থাকতে হবে। ধরেন উপরে যদি কাপড় কাটার একটা ব্যবস্থা থাকে 2য় তলায়, এটা হচ্ছে ধরেন 4র্থ তলায় কাপড় কাটার স্থান, 2য় তলায় 3য় তলায় সেলাই করার স্থান, 4র্থ তলায় দোলাইয়ের স্থান, 5ম তলায় আয়রন এবং প্যাকিং স্থান। একবার মানে নিচতলার কথা বলতেছি। এখন মাঠে আইসা কি হয়, এগুলো প্যাক করে আপনার কি করা হয়, গাড়িতে লোড করে প্রেরণ করা। এই যে একটা বিন্যাস, সঠিক বিন্যাস না হলে উৎপাদন সঠিক হবে না, বিপর্যস্ত হবে, উৎপাদনের সময় বেশি লাগবে, পরিশ্রম বেশি হবে, লোকবলের বেশি প্রয়োজন হবে। পরবর্তী অপশনটা কি আছে, 5 নাম্বার উন্নত উৎপাদন প্রক্রিয়া। এখন উৎপাদন প্রক্রিয়া আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুততার সাথে কম খরচে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা যায়। তাই উৎপাদন প্রক্রিয়া উন্নত আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। সুষ্ঠু কার্য পরিবেশ, কাজের সুষ্ঠু উন্নত পরিবেশ উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক। কাজের স্থান যদি পরিষ্কার পরিচ্ছন্ন, পর্যাপ্ত আলো বাতাস সংবলিত ও নিরাপদ হয় তবে শ্রমিকরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এখন খেয়াল করেন, আপনি যে বাসায় আছেন, বাসাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আপনার কাছে একটু আনন্দ লাগে, একটু ভালো লাগে, মাইন্ড ভালো থাকে, মেহমান আসলেও ভালো লাগে। এখন কি হয়, যদি আপনার ঘর অগোছালো থাকে, আপনার বাসায় মেহমান আসলে আপনি কি হন, একটু ইতস্ত বোধ করেন এবং আপনার কাছে আপনার কি হয়, লজ্জা লাগে, তাই না? আপনার কি লাগে, লজ্জা লাগে। তাহলে সুতরাং এই যে একটা লজ্জার সৃষ্টি হয় আপনার, এটা একটা লজ্জার কারণে আপনার কি হয়, ভিতরে একটা অন্যরকম গিল্টি ফিল হয় বা লজ্জা বোধ হয়। তো এখানে এই যে সুষ্ঠু আপনার সুষ্ঠু কার্য পরিবেশ যদি না থাকে, তাহলে পরিবেশ যদি সুন্দর না হয় কর্মীরা কাজ করতে অপছন্দ করে। যদি আনহেলদি হয় বা আনহাইজেনিক হয়, অস্বাস্থ্যকর পরিবেশে কেউ কাজ করতে চায় না, তাহলে এই জন্য কী করতে হবে, সুষ্ঠু কার্য পরিবেশের ব্যবস্থা করতে হবে। কর্মীদের প্রশিক্ষণ প্রদান,
এখন খেয়াল করেন, আপনি উন্নত মানের উৎপাদন করবেন, নতুন নতুন মেশিন স্থাপন করবেন, সংযোজন করবেন, তাহলে সেই ক্ষেত্রে কর্মীদের সেইভাবে প্রশিক্ষণের মাধ্যমে কাঁচামাল কিভাবে মেশিনে প্রবেশ করাতে হয়, কাঁচামাল কীভাবে, মেশিনটাকে কীভাবে চালাতে হয়, কতক্ষণ চালাতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এগুলো যদি কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয় বিভিন্ন ক্ষেত্রে, কাঁচামাল কিভাবে কম কাঁচামাল ব্যয় করে বেশি উৎপাদন করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে আপনার কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। অর্থাৎ কর্মীদের প্রশিক্ষণ যদি না থাকে তাহলে কি সে দ্রুততার সহিত কী করতে পারবে না, কাঁচামাল ব্যবহার করে, দ্রুত মেশিন ব্যবহার করে কাঁচামাল দ্রুত উৎপাদন করতে পারবে না। এখন আসেন প্রেষণাদান। প্রেষণা কি? প্রেষণা হচ্ছে কর্মীকে আসলে জোর করে কাজ করানো যায় না, তাকে উৎসাহের মাধ্যমে কাজ করাতে হয়। দুই ধরনের লোক থাকে, একদল ফাঁকিবাজ, একদল কি করে, ভালো কাজ করে। যারা ভালো কাজ করে তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া, বোনাস দেওয়া, কমিশন দেওয়া, শিক্ষা ভাতা দেওয়া, চিকিৎসা ভাতা দেওয়া, যাতায়াতের জন্য ভাতা দেওয়া, দুপুরে খাওয়ার জন্য কি করা, আপনার লাঞ্চের জন্য অর্থের ব্যবস্থা করা, বা সকালে আপ্যায়ন ভাতার ব্যবস্থা করা, এগুলো হচ্ছে প্রেষণা। ঠিক আছে, এবার আসেন উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। এখন শ্রম ব্যবস্থাপনা, যারা শ্রমিক তাদের সাথে যদি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভালো সম্পর্ক না থাকে তাহলে উৎপাদন ব্যাঘাত ঘটবে। এই জন্য শ্রম ব্যবস্থাপনা, শ্রমিক ব্যবস্থাপনার মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিল্প বিরোধের সম্ভাবনা কমে যায়। একটা প্রতিষ্ঠানে যদি শ্রমিকরা বিদ্রোহ করে তাহলে দেখা যাবে কি, আপনার প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধি হবে না, বরং উৎপাদন থেমে যাবে। সুতরাং শ্রমিকদের সাথে এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটা ভালো সম্পর্ক থাকলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভিতরে কোনো ঝগড়া বিবাদ বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। এবং তাদেরকে কি করা হয়, আপনার বিভিন্ন ধরনের তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে, তাদের সাথে কথোপকথনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখলে আপনার কি হবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। সরকারি বিধিবিধান বলতে কী বোঝায়? উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি আইন কানুন এবং বিধিবিধানের ব্যাপক প্রভাব লক্ষণীয়। যেমন ধরেন, আপনারা কোনো পণ্য উৎপাদন করতে গেলে বাজারে ছাড়বেন, অবশ্যই বিএসটিআই অনুমোদন লাগবে। বিএসটিআই কি করবে, আপনার এই অনুমোদন যদি না নেন, সরকারি অনুমতি না নেন, বিএসটিআই এর মাধ্যমেই তো আপনার প্রতিষ্ঠানের পণ্য চেক না করান এবং প্রতিষ্ঠানের পণ্যের উপরে ভ্যাট সঠিক মাত্রায় না দেন, ট্যাক্স সঠিক মাত্রায় না দেন, তাহলে সেই ক্ষেত্রে সরকারি বিধিবিধান লঙ্ঘন হবে। তখন সরকারি কর্তৃপক্ষ আপনার কোম্পানির উপরে জরিমানা ধরবে, সিলগালা করে দিবে, অথবা একদিনে এসে রেট জ্বালাবে। তাহলে ওই একদিনও তো আপনার উৎপাদন কম হবে, তাই না? তাহলে সরকারি বিধিবিধান মানলেই কী হবে, উৎপাদনশীলতা বাড়বে। সরকারি বিধিবিধান মেনে ইতিবাচক ভূমিকা রেখে বিভিন্ন ধরনের সরকারি আইন কানুন প্রণয়নে সরকারের ইচ্ছার প্রাধান্যই পায়। এই সকল বিধিবিধান যাতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা হয় তার জন্য সমষ্টিগত ব্যবসায়ীরা সরকারকে সহায়তা কি করে থাকে। অর্থাৎ এখানে যেটা বলতেছে যে পর্যাপ্ত সরকারি বিধিবিধান, বুঝছেন তো, সরকারি নিয়ম কানুন আইন কানুন মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হবে। পর্যাপ্ত অর্থ সংস্থান, আপনার প্রতিষ্ঠানে উৎপাদন করবেন, উৎপাদন বৃদ্ধি করবেন, তাহলে কাঁচামাল ক্রয়ের জন্য মেশিন, নতুন নতুন প্রযুক্তি অ্যাড করার জন্য, শ্রমিকদের ট্রেনিং দেওয়ার জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন হয়। তাহলে পর্যাপ্ত অর্থ কী করে, কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, উৎপাদনের সকল ক্ষেত্রে পর্যাপ্ত অর্থসংস্থান প্রয়োজন পড়ে। তো সুতরাং পর্যাপ্ত অর্থসংস্থান কী করে, উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। গবেষণা উন্নয়ন, উৎপাদনশীলতার উৎপাদনের পূর্ব থেকেই শুরু হয়ে যায় বাজারকরণ কার্যক্রম। এখন এই যে বাজারকরণ কার্যক্রমের প্রথম কাজ হচ্ছে গবেষণা করা। ভোক্তারা কী ধরনের পণ্য চায়, কোন মানের পণ্য চায়, কত দামের পণ্য চায় ইত্যাদি কী করা, প্রতিষ্ঠানের স্বার্থে গবেষণা কার্যক্রম পরিচালনা করা। তো এই যে গবেষণা ও উন্নয়ন কাজ, এই গবেষণা উন্নয়ন কাজের জন্য যদি গবেষণা না চালায়, কিভাবে অল্প পণ্য ব্যয়ে উন্নত মানের পণ্য উৎপাদন করা যায়, এই গবেষণাটা চালানো, এগুলো চালালে কী হয়, প্রতিষ্ঠান কম কাঁচামাল ব্যয়ে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে এবং প্রযুক্তিগত ব্যবহার এবং প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এটা পৃষ্ঠা নং 16। এবার যাব আমরা পরবর্তী টপিকসে, উৎপাদনশীলতার সুবিধা।
কি আছে? 1 নম্বরে অধিক উৎপাদন করা যায়, 2 নম্বরে উৎপাদন ব্যয় হ্রাস পায়, প্রতিযোগিতায় টিকে থাকা, স্থায়ী ক্রেতার সৃষ্টি, নতুন প্রযুক্তি ব্যবহারের প্রচেষ্টা, উন্নত মানের পণ্য উৎপাদন করা, 7 নম্বরে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উপায়, 8 নম্বর বিক্রয় বৃদ্ধি, 9 নম্বর মুনাফা বৃদ্ধি, 10 নম্বর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এখন আসেন উৎপাদনশীলতা কাকে বলে। আমরা জানি যে অল্প পরিমাণ কাঁচামাল ব্যয়, হ্যাঁ, অধিক পরিমাণ সর্বোচ্চ উৎপাদন করাটা কী বলে? উৎপাদন। তাহলে অধিক উৎপাদন হয় কেন? উৎপাদনশীলতার প্রথম কাজ কি? যে আপনার যে সর্বনিম্ন কাঁচামাল ব্যবহার করে অধিক পরিমাণ বা সর্বোচ্চ পরিমাণের উৎপাদন করাটাকে বলা হয় উৎপাদনশীলতা। তাহলে বোঝাই যাচ্ছে উৎপাদনশীলতার প্রথম সুবিধা হচ্ছে অধিক উৎপাদন। 2 নম্বর উৎপাদন ব্যয় হ্রাস। হ্যাঁ, উৎপাদনশীলতার মাধ্যমে একই পরিমাণ উপকরণ ব্যবহার করে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করা সম্ভব হয়, ফলে পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। প্রতিযোগিতায় টিকে থাকা। আধুনিক যুগ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসায়ে আপনার যত বেশি উৎপাদন করবে, যত আধুনিক মানের পণ্য উৎপাদন করবে এবং কম ব্যয়ে উৎপাদন করবে, কম দামে আপনার বাজারে ছাড়বে পণ্য, তখন প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয়। উৎপাদনশীলতার একটা অন্যতম সুবিধা হচ্ছে কি প্রতিযোগিতায় টিকে থাকা যায়। স্থায়ী ক্রেতা সৃষ্টি। স্থায়ী ক্রেতা সৃষ্টি কি? আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে পর্যাপ্ত পরিমাণে ক্রেতারা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ বাজারে পেলে তাদের চাহিদা মাফিক পণ্য বাজারে যদি তারা চাহিদা মাত্র পেয়ে যায় তাহলে স্থায়ী ক্রেতার সৃষ্টি হয়। এখন আপনি পণ্য উৎপাদন করলেন, 1 মাস পরে গিয়ে আবার উৎপাদন করলেন, তখন ক্রেতারা আপনারটা না পেয়ে অন্য কোম্পানির পণ্য গ্রহণ করবে। যদি ওই কোম্পানির পণ্য ভালো লেগে যায় তখন আপনি কি করবে? আপনার ক্রেতারা অন্য প্রতিষ্ঠানের নিকট চলে যাবে। 5 নম্বরে নতুন প্রযুক্তি ব্যবহারের প্রচেষ্টা। উৎপাদনশীলতার কাজ হচ্ছে কি? অর্থাৎ কম ব্যয়ে উৎপাদন করা এবং সর্বনিম্ন কাঁচামাল ব্যয়ে অধিক উৎপাদন করা। এখন বর্তমান যুগে প্রযুক্তির জমানায়, হ্যাঁ, কীভাবে মানুষ কম ব্যয়ে বেশি উৎপাদন করতে পারে, এই ধরনের প্রযুক্তির প্রচলন সর্বাগ্রে দেখা যায়। তাহলে এই প্রযুক্তিগুলি ব্যবহারের প্রচেষ্টা চালানো হয়। তাই বলা যায় উৎপাদনশীলতার অন্যতম সুবিধা হচ্ছে কি? নতুন প্রযুক্তি ব্যবহারের প্রচেষ্টা চালানো যায়। এখন উৎপাদনশীলতার আরেকটি 6 নাম্বার হচ্ছে উন্নত মানের পণ্য উৎপাদন। উৎপাদনশীলতার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার উৎপাদনশীলতার মাধ্যমে শুধু পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায় না, এর মাধ্যমে উন্নত মানের পণ্য উৎপাদন করাও সম্ভব। প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়, ফলে উন্নত মানের পণ্য উৎপাদন নিশ্চিত হয়। কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উপায়। এখন উৎপাদন যদি বাড়ে, আপনার কি করবে? শ্রমিকরাও কী হয়ে যাবে? হাত পা চালু হবে, তারা নিজেরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। একটা জিনিস অভ্যাস হয়ে গেলেই কি হয়ে যায়? মানুষ এটা বারবার করতে পছন্দ বোধ করে এবং তার জন্য সহজ হয়। কর্মচারীদের আপনার কোনো প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য দক্ষ কর্মচারী প্রয়োজন হয়। এই জন্য দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা সম্ভব হয়। বিভিন্ন উৎপাদনশীলতার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, যার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, কেননা প্রশিক্ষণ গ্রহণের ফলে কর্মীরা অধিক দক্ষ হয়ে ওঠে। বিক্রয় বৃদ্ধি। উৎপাদনশীল হচ্ছে কি? কম। আমরা জানি কি? কম। যেহেতু প্রতিষ্ঠানে সর্বনিম্ন কাঁচামাল ব্যয় অধিক উৎপাদন করে, তাহলে বোঝা যাচ্ছে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন বৃদ্ধি পেলে সেটা বিক্রয় বৃদ্ধি পাবে। এবং 9 নম্বর অপশন, বিক্রয় যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে মুনাফা বৃদ্ধি পাবে। তাহলে উৎপাদনশীলতার সুবিধা কি? বিক্রয় বৃদ্ধি এবং মুনাফা বৃদ্ধি। 10 নম্বর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হলো মুনাফা সর্বাধিকীকরণ করা, তার মাধ্যমে সম্পদ সর্বাধিকীকরণ করা। এখন মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকীকরণ করা। এই যে সম্পদ সর্বাধিকীকরণ করে এবং শেয়ার হোল্ডারদের আর্থিকভাবে কি করে? সহযোগিতা করে, অর্থাৎ যে মুনাফা আসে, শেয়ার প্রতি লভ্যাংশ বৃদ্ধি পায় এবং শেয়ার হোল্ডারদের আপনার লভ্যাংশ বৃদ্ধি পায়। এক্ষেত্রে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হয় শেয়ার হোল্ডার এবং প্রতিষ্ঠানের উভয় পক্ষের। এই জন্য বলা যায় উৎপাদনশীলতার অন্যতম সুবিধা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। তো এই গেল উৎপাদনশীলতার সুবিধা। পৃষ্ঠা নং 17-তে আছে আপনাদের বইয়ের।
এবার আমি চলে যাব উৎপাদনশীলতার অসুবিধায়, আপনাদের পৃষ্ঠা নং 18। এখন সব কিছুরই কোনো না কোনো অসুবিধা থাকে, পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে। তো উৎপাদনশীলতার অসুবিধাগুলো 1 নম্বরে আছে। উৎপাদনশীলতার অসুবিধা বলতে 1 নম্বর আছে মূলধনের উপর চাপ সৃষ্টি হয়। আপনার উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এই জন্য অধিক পরিমাণের মূলধন বিনিয়োগ করতে হয়, অর্থাৎ নগদ টাকা কারবারে বিনিয়োগ করতে হয়। এই হলো মূলধনের কি উপর চাপ সৃষ্টি হয়, এটা একটা অন্যতম অসুবিধা। কাঁচামালের ব্যয় বৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অধিক পরিমাণে উৎপাদন কার্যক্রম চালাতে হয়, এতে অধিক পরিমাণ কাঁচামালের প্রয়োজন পড়ায় এর চাহিদা বেড়ে যায়। এক্ষেত্রে অতিরিক্ত চাহিদা কাঁচামালের মূল্য বৃদ্ধি করে, ফলে উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ও বৃদ্ধি পায়। এবার আসেন, পণ্যের কাঁচামালের একক প্রতি ব্যয় বৃদ্ধি পেয়ে যাবে, মানে কাঁচামালের ব্যয় বৃদ্ধি পাবে। পরবর্তীতে কাঁচামালের যদি ব্যয় বেড়ে যায়, অর্থাৎ আপনার পণ্যের একক প্রতি ব্যয় বৃদ্ধি পাবে, কারণ কাঁচামাল ব্যয় বৃদ্ধি পেলে আপনার মজুরি, শ্রমিকের মজুরি যদি স্থির থাকে, কিন্তু আপনার কী হবে, যে পণ্যের একক প্রতি ব্যয় বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছেন? যন্ত্রপাতি কার্যকারিতা হ্রাস। এখন উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত যন্ত্রপাতি অধিক সময় ধরে চালানো হয়, ফলে স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে যন্ত্রপাতি তার কার্যকারিতা হারিয়ে ফেলে। অর্থাৎ আপনি যদি বেশি ব্যবহার করেন একটা মোবাইল, তাহলে অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ঠিক একটা মেশিন যদি অতি তাড়াতাড়ি এবং বেশি ব্যবহার করে, তাহলে কি হবে, আপনার পণ্যের একক প্রতি ব্যয় বৃদ্ধি পাবে এবং যন্ত্রপাতি কার্যকারিতা হ্রাস পাবে। দিন দিন কী হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বলে যন্ত্রপাতি কার্যকারিতা হ্রাস পাবে। পণ্যের একক প্রতি মূল্য হ্রাস। এখন পণ্যের একক প্রতি মূল্য হ্রাস একটা অন্যতম অসুবিধা, কারণ একক প্রতি মূল্য হ্রাস বলতে উৎপাদনশীলতা বৃদ্ধি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করে, আর উৎপাদন বৃদ্ধির ফলে বাজারে চাহিদার তুলনায় যোগান বৃদ্ধি পায়, এতে পণ্যের একক প্রতি মূল্য হ্রাস পায়। এবার উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব। এখন উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব কিভাবে পড়ে? আপনার উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করা হয়। এর ফলে উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় ধীরে গতিতে চলে আসে, যা শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। এতে উৎপাদনের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে থাকে। এবার শ্রম দক্ষতা হ্রাস। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শ্রম দক্ষতা বৃদ্ধি করা হয়, তবে উৎপাদনশীলতা অতিমাত্রায় বৃদ্ধির লক্ষ্যে শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করায় নিয়োজিত রাখলে তাদের কর্মদক্ষতা হ্রাস পায় এবং কাম্য মাত্রায় অতিরিক্ত উৎপাদনশীলতা বৃদ্ধি করা হয়, হলে শ্রম দক্ষতা হ্রাস পায়, যা লক্ষ্য অর্জনে ব্যাহত করে। ঠিক আছে? তো এই হইল আপনার মজুতকরণ ব্যয় বৃদ্ধি, শ্রম দক্ষতা হ্রাস কীভাবে পায় জানেন। উৎপাদনশীলতা শ্রম দক্ষতা হ্রাস পায়। 8 নম্বর মজুতকরণ ব্যয় বৃদ্ধি। উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে মজুত পণ্য যে রাখা হয় স্টোরেজে, আমি আবার বলছি, মজুতকরণ ব্যয় বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করা হলে অতিরিক্ত পণ্য মজুতকরণের ব্যয় বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? এই যে মজুত করতে হবে, এই জন্য মজুতকরণ ব্যয় বৃদ্ধি পায়। বেশি পরিমাণে কি হয়, পণ্য উৎপাদন করলে বিশেষ একটা জায়গার প্রয়োজন হয়। তো এখন এই জায়গায় যেটা বলতেছে মজুতকরণ ব্যয় বৃদ্ধি, তাহলে ওই জায়গায় মজুত করতে গেলে দেখা যাবে কি আপনার অর্থ লাগবে, নগদ অর্থ লাগবে। এটা একটা উৎপাদনশীলতার অসুবিধা। বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমরা যে টপিকসগুলো পড়েছি সেটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, উৎপাদনশীলতার সুবিধা, উৎপাদনশীলতার অসুবিধা। আমরা পড়েছি উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, তারপরে পড়েছি উৎপাদনশীলতার সুবিধা, তারপরে পড়েছি উৎপাদনশীলতার অসুবিধা। তাহলে এই 3টা টপিকস আপনাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। আস্তে ধীরেই লেখেন, হুড়াহুড়ি দরকার নেই। আমার সপ্তাহে একটা ক্লাস মাত্র, আপনারা সপ্তাহে একদিন আপনি শুধুমাত্র এই বাড়ির কাজগুলো জমা দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।